দর্শক, পুরো দিন নিয়ে যমুনা নিউজে আপনারা আজকে দেখেছেন বাজেট এবং বাজেট পরবর্তী পর্যালোচনা। এই বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত তথ্য আমরা জানতে চাই, যাই সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। আপনাকে আমন্ত্রণ, যমুনা নিউজের যুক্ত হয়েছেন, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আলোচনার বিষয়বস্তু আজকে বাজেট। সেক্ষেত্রে জানতে চাই, ব্যবসায়ীরা তো জ্বালানি সমস্যায় নাকাল, এটা সকলেই আমরা জানি। রফতানি খাত বিকাশের চ্যালেঞ্জও আছে। এই বাজেট আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে, কি মনে করছেন? দেখুন, বাজেটের প্রত্যাশা সাধারণ নিয়মে আসে একটা রাজনৈতিক চরিত্র থেকে। যে কোনো দেশে যখন একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়, তারা নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো দেয়, জনগণকে বলে যে আমরা কী ধরনের রাজনীতি দেখতে চাই, কী ধরনের অর্থনীতি আমরা দেখতে চাই বাংলাদেশে। সেটার উপর ভিত্তি করে যখন একটা রাজনৈতিক দল নির্বাচিত হয়, তখন তারা যত বাজেট দেয়, সেই এই ম্যানিফেস্টোতে দেওয়া অঙ্গীকারগুলো পূরণ করতে তারা আস্তে আস্তে ওই বাজেটে নিয়ে আসে। এখন এই সরকার তো জনসমর্থিত সরকার, ওনারা বলছে ওরা জনগণের জন্য বাজেট দিছে। তো এখন পর্যন্ত এখানে তো আমি কোনো নতুনত্ব খোঁজ করার চেষ্টাও করব না, এজন্য যে ওনারা ওনাদের মধ্যে একটা বাজেট দিছে, সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব। তবে বাজেট অলসো কিন্তু একটা আইন। এই বাজেটের মাধ্যমে কিন্তু অনেকগুলো সংস্কার করা যায়। স্বাস্থ্য খাতের বলেন, দুর্নীতি কমানোর জন্য বলেন, শিক্ষা খাতের বলেন, অনেক সংস্কার কিন্তু বাজেটের মাধ্যমেও আনা যায়। এখন বাজেট স্পিচটা এখনো পুরোপুরি আমরা হাতে পাই নাই। যখন হাতে পাবো তখন আমরা আরও এটা নিয়ে কমেন্ট করতে পারবো। তবে যেটা আমরা যেটা প্রত্যাশা করি, এই মুহূর্তে অত বেশি প্রত্যাশা না করাই ভালো আমাদের জন্য। শুধু একটা কারণে আমরা বাজেট নিয়ে হয়েছে একটু বেশি করি আমাদের দেশে, সেটা হলো ট্যাক্স বাড়ানো, ট্যাক্স কমানো, বা বিভিন্ন দ্রব্যপণ্য আমদানির ক্ষেত্রে ডিউটি বাড়ানো, এগুলির জন্য। আচ্ছা, এই জায়গাতে আরেকটু জানতে চাই, রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের দাবি তো আপনাদের অনেক দিনের। তো এবারের রাজস্ব আয়ের টার্গেটটাও বড়, লক্ষ্য অর্জন নিয়ে আপনার অভিমতটা যদি একটু বলতেন। বাংলাদেশে গত 20 বছর যদি আপনি প্রত্যেকটা বাজেট দেখেন, বা ইভেন 25 বছরের বাজেট দেখেন, কখনো লক্ষ্যমাত্রা ঠিকমতো অর্জিত হয় নাই। অ্যাভারেজ 15 থেকে 20% বেশি ধরে নর্মালি। এগুলি করে অনেক কারণে জনগণকে বিভ্রান্ত করার জন্য। তবে এই প্রথমবারের মতো আপনার দুইটা দিক আমি লক্ষ্য করছি। একটা হলো বাজেটের যে পরিমাণ, সেটা কিন্তু 5 থেকে 7,000 কোটি টাকা কমানো হয়েছে। সেটা আমি মনে করি মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে আমরা দেশে একটা সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছি। সো যদি রাজস্ব নীতি যদি সম্প্রসারিত হয়, তাহলে এটা এক ধরনের অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু যদি আমি যে রেভিনিউ টার্গেট যদি দেখি, সেটা কিন্তু কমানো হয় না, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। অথচ আপনি যদি গত 10 মাসে দেখেন, এখন পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকা আমরা এখনও কালেকশন করতে পারি নাই। এবং গত 10 বছরে বা 15 বছরে যদি আপনি বাজেটের রেভিনিউ লক্ষ্যমাত্রা যদি দেখেন, সবসময় কিন্তু 15 থেকে 20% কম। সো ওনারা আগেরটাই ফলো করতেছে বলে আমার বিশ্বাস। কারণ আমি দেখলাম যে ব্যয় কমানো হইল, কিন্তু রাজস্ব আহরণের নির্ধারিত মাত্রা কিন্তু কমানো হয় নাই, বাড়ানো হয়েছে। সেই জন্য আমি মনে করি এটা অর্জন হওয়ার সম্ভাবনা কম। বিকজ ব্যবসা বাণিজ্য যদি প্রসারিত না হয়, বিনিয়োগ বৃদ্ধি না হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি ব্যাপকভাবে বিস্তৃত না হয়, তাহলে তো আপনাকে ওই রাজস্ব আহরণ এমনি কমে যায়। একদমই তাই। সংযুক্ত প্রশ্ন করতে চাই এই জায়গাটাতেই, বিনিয়োগ আর কর্মসংস্থান তৈরিতে এবারের বাজেট কি ধরনের ভূমিকা রাখবে, কি মনে করছেন সেই জায়গাতে? বাজেটের সাথে তো যেটা আপনাকে বলছি, আমরা চাই বাজেটের মাধ্যমে বিনিয়োগ সহায়ক বাজেট ভূমিকা পালন করুক। কিন্তু বিনিয়োগের জন্য তো যদি আমরা বাংলাদেশের বর্তমান পরিবেশ দেখি, একটা হলো প্রথম যে জিনিসটা দরকার, একটা সমাজে সামাজিক মূল্যায়ন, অথবা ধরেন সামাজিক শৃঙ্খলা।
বাংলাদেশে বর্তমান সামাজিক শৃঙ্খলা যদি আপনার চিন্তা করতে যান, তাহলে এটা কোনোভাবে বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ নাই। দুই, নর্মালি যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ে একটা সমাজে, তাহলে সেখানে বিনিয়োগের পরিবেশ থাকে না। কিন্তু বাংলাদেশে এখন ডাবল সমস্যা, একটা হলো রাজনৈতিক অনিশ্চয়তা, আরেকটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। এই দুইটার সমন্বয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এখন, এখানে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা খুব কম। 3 নম্বর যদি আপনি দেখেন, দেশের সেভিংস কমে যাচ্ছে, বিকজ গত 3 বছর থেকে আমাদের মূল্যস্ফীতি প্রকৃত মজুরির হার থেকে বেশি। তার মানে আপনার মজুরির হার থেকে মূল্যস্ফীতি বেশি হয়, আপনার খরচ বেশি, আয় কম। তো একটা সমাজে যদি আয় কম হয়, খরচ বেশি হয়, সেখানে তো সঞ্চয় হয় না। সঞ্চয় যদি কমে যায়, তাহলে তো বিনিয়োগ কোত্থেকে আসবে? কারণ যে কোনো দেশেই বিনিয়োগের 97% আসে নিজস্ব সঞ্চয় থেকে। আমাদের দেশে গত বছর সঞ্চয় কমে গেছে এবং দিন দিন সঞ্চয়ের প্রবৃদ্ধি আরও কমে যাচ্ছে। যতই সঞ্চয় কমবে ততই বিনিয়োগ কমে যাবে। অতএব আমি এটা মনে করি না যে বিনিয়োগ যদি এই ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে তাহলে বিনিয়োগ হবে, আর বিনিয়োগ যদি না হয় তাহলে কোনোভাবে কর্মসংস্থান হবে না। আপনাকে গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে গত বছর যেখানে গত বছর ছিল মূল আপনার কর্মহীনতার পার্সেন্টেজ 3.63%, আর এবছর 4.69%, অর্থাৎ কর্মহীন লোকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অতএব বিনিয়োগ, সঞ্চয় কমে গেছে, অতএব বিনিয়োগ কমাবে। বিনিয়োগ কমলে আপনার কর্মসংস্থান কমাবে। কর্মসংস্থান যদি কম হয় তাহলে আবার সামাজিক বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আব্দুল আউয়াল মিন্টু, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ।